ডিএনএ জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ হচ্ছে প্রজননিক বস্তু। এটি প্রমাণ করার জন্য যে সমস্ত পরীক্ষা বিজ্ঞানীরা করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে হার্শে অ্যান্ড চেজ এর পরীক্ষা, গ্রিফিথের পরীক্ষা এবং আভেরি, ম্যাকলিওড অ্যান্ড ম্যাককার্টির পরীক্ষায় সামগ্রিকভাবে ডিএনএ প্রজননিক বস্তুটি প্রমাণিত হয়। আরও নিশ্চিতভাবে প্রমাণ করার জন্য হার্শে অ্যান্ড চেজ তারা পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার জন্য তারা ইকোলাই ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস ব্যবহার করেছিলেন। আমরা এক্সপেরিমেন্টে যাওয়ার আগে যে বিষয়টি এখানে কাজ করেছিল সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াকে ভিত্তি করে ব্যাকটেরিওফাজের যে রিপ্রোডাকশন হয় সেই প্রসেসটা, অর্থাৎ লাইটিক অ্যান্ড লাইসোজেনিক সাইকেল, সেই বিষয়টা নিয়ে আগে সংক্ষেপে একটু আমরা জেনে নেব। ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস যে কোনো ভাইরাসের মতো এরও দেহের দুটো অংশ, একটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি ক্যাপসিড আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এর ক্ষেত্রে যেটা ডিএনএ। এর একটা অংশ হচ্ছে এর হেড পার্ট, যেখানে একটা আইকোসাহেড্রাল সিমেট্রি রয়েছে, 20টি তল বিশিষ্ট একটা গঠন। 3 ডাইমেনশনালি দেখলে এটা আমরা লম্বচ্ছেদে অন্তর্গঠনটা কেমন হতে পারে দেখছি। এইটি তার হেড অংশ। এর নিচে থাকে কলার, সেখানে একটি কেন্দ্রীয় নালী থাকে এবং একে বেষ্টন করে থাকে কলার বা চাকতি। এখানে আমরা কলার বা চাকতিটিরও প্রস্থচ্ছেদ করা অংশ দেখছি, তাই এটা অর্ধ বৃত্তের মতো দেখতে পাচ্ছি। এটা একটা কমপ্লিট রিং, এইরকম একটা বলয়ের মতো গঠন। তো আমরা এর লম্বচ্ছেদ করে এই অর্ধেকটাকে দেখছি এখানে। এরপর এর পুচ্ছ অংশ, সেখানে একটি কেন্দ্রীয় নল বা পুচ্ছ নল থাকে। এই পুচ্ছ নলটি একটি ষড়ভুজাকার বা 6 বাহু বিশিষ্ট একটি প্লেটের উপর বসানো। এখান থেকে পুচ্ছ সূত্র উঠে থাকে অনেকগুলি, টেইল ফাইবার বা পুচ্ছ সূত্র, এবং 6 কোণে 6টা স্পাইক থাকে। এই যে পুচ্ছ নল, এই পুচ্ছ নলকে ঘিরে থাকে পুচ্ছ আবরণী, সেটা তৈরি হয় অবশ্যই প্রোটিন দিয়ে। সেই প্রোটিনগুলি এটাকে বেষ্টন করে সর্পিল আকারে সজ্জিত থাকে, অর্থাৎ বাসকে ঘুরে ঘুরে এইভাবে স্পাইরালি অ্যারেঞ্জড হয়ে থাকে। তো সেই জিনিসটাই আমরা যদি এখানে অর্থাৎ এইভাবে এটা বেষ্টন করে আছে। একে এভাবে যদি বেষ্টন করে থাকে তাহলে পুচ্ছ নলটিকে আর ভেতরের নলটিকে আর দেখতে পাওয়ার কথা না। যাই হোক, আমরা এইভাবেই বোঝাচ্ছি এখানে এরকম। আর এর ভেতরে, এই মস্তক অংশের ভেতরে থাকে এর ডিএনএ, অবশ্যই দ্বিতন্ত্রী ডিএনএ এবং সার্কুলার। এই ভাইরাস ব্যাকটেরিওফাজ যখন ব্যাকটেরিয়ার পৃষ্ঠতলে এসে বসে, ধরা যাক এটা ব্যাকটেরিয়ার পৃষ্ঠতল, এটা তার সেল ওয়াল, এর এই যে পুচ্ছ আবরণটি, এটা কন্ট্রাক্টাইল, স্প্রিং এর মতো সংকোচনশীল। এটা সংকুচিত হলে এই পুরো জিনিসটা যদি নিচের দিকে চাপ দেয় এবং এই স্প্রিংটা সংকোচন হয়, তাহলে ভেতরের পুচ্ছ নলটি কোষ প্রাচীরকে আঘাত করে খানিকটা ভেতরে প্রবেশ করে। আমরা কন্টিনিউস রাখছি।
3D যেহেতু দেখাচ্ছি, তার মানে এই ভেতরে যে পুচ্ছ নলটি আছে, সেই পুচ্ছ নলটি, অর্থাৎ এই ভেতরে পুচ্ছ নলটি খানিকটা এর ভেতরে প্রবেশ করে যায়। অবশ্যই এই পুরো জিনিসটা সংকুচিত হবে, এটা এই লেভেল থেকে নেমে আসবে। তখন এর ভেতরকার যে ডিএনএ, এই সম্পূর্ণ ডিএনএ এটা এই ডিএনএ এটা এই পুচ্ছনলের ভেতর দিয়ে ব্যাকটেরিয়ার যে সেল তার ভেতরে প্রবেশ করে যায়। তারপর বাকি অংশটা শুরু হয়। কিভাবে হয় সেটা আমরা দেখছি। এবার আমরা এই স্ট্রাকচারটা বোঝাতে চাইলাম যে এবার যখন এই ডিএনএটা পুরোটা ভেতরে চলে যাবে, এর ভেতর চলে এলো সার্কুলার ডিএনএ, তখন এটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে। এটাকে আমরা ঘোস্ট বলছি। এটা আর কোনো কাজে লাগবে না, স্রেফ প্রোটিন, এখানে কোনো নিউক্লিক অ্যাসিড নেই। তো আমরা এখানে ভাইরাসের গঠন দেখলাম, সেখানে বাইরে থাকছে প্রোটিন আর প্রোটিনের ক্যাপসিড, আর ভেতরে থাকছে নিউক্লিক অ্যাসিড ডিএনএ। ফাজ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে ব্যবহার করে বংশ বিস্তার করে। ব্যাকটেরিয়া হচ্ছে তার পোষক। আমরা ফাজ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ তার মাধ্যমে কিভাবে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র সম্পন্ন হয় সেটা সংক্ষেপে একটু বুঝে নিই। ভাইরাস আমরা সিম্পল এই স্ট্রাকচারটা দিয়ে ভাইরাস বোঝাচ্ছি। এটা কোনো একটা ব্যাকটেরিয়ার সারফেসের সঙ্গে অ্যাটাচড হয়েছে। তো আমরা এখানে এটা বোঝাচ্ছি ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা বোঝাচ্ছি ভাইরাল ডিএনএ, দুটোই সার্কুলার ডিএনএ। এরপরে ভাইরাস যেটা করবে, তার ডিএনএ ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করাবে। বাইরে এই খোলসটি পড়ে থাকবে, ভেতরে ব্যাকটেরিয়া সার্কুলার ডিএনএ তো আছেই, ভাইরাসের ডিএনএ এবার ভেতরে প্রবেশ করে গিয়েছে। এরপরে দুটো ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা এরকম হতে পারে যে ব্যাকটেরিয়ার ভেতর, আমি বারবার এই ভাইরাসের ক্যাপসিডটি, ব্ল্যাঙ্ক ক্যাপসিডটি, ঘোস্ট যেটাকে বলা হয়, সেটা আঁকছি না এখানে। একটা ঘটনা ঘটতে পারে যে ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করার পর ভাইরাল ডিএনএটি রেপ্লিকেশন পদ্ধতিতে তার অনেকগুলি কপি তৈরি করতে পারে। অনেকগুলি কপি তৈরি করেছে। তারপরে কিছু এনজাইম তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে নষ্ট করে দেওয়ার পরে ব্যাকটেরিয়ার ভেতরের সিস্টেমটাকে পুরোপুরি কবজা করে নিল। এবার এই ডিএনএগুলি যেমন ভেতরে আছে, অনেক হয়, আমরা চারটে মাত্র আঁকলাম, তেমনি এর ভেতরে ভাইরাস কিছু কম্পোনেন্ট তৈরি করছে। এই কম্পোনেন্টগুলি কি না, ওর ক্যাপসিডের উপাদান, সেইগুলো তৈরি করছে। এবং এই সব কিছু করার জন্য ওদের কিন্তু ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে যা কিছু উপাদান আছে সেগুলোই ব্যবহার করতে হচ্ছে। এর পরের স্টেপে ভাইরাসের ভিতরে ব্যাকটেরিয়ার ভেতরে বহু সংখ্যক অপত্য ভাইরাস তৈরি হচ্ছে। অপত্য ভাইরাসরা তৈরি হয়ে গেল, এদের ক্যাপসিডের ভেতরে ডিএনএ প্রবেশ করছে এবং শেষ পর্যন্ত এই ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ভেঙে অপত্য ভাইরাসরা সব বেরিয়ে আসছে। বেরিয়ে যাওয়ার পরে ওরা নতুন আবার ব্যাকটেরিয়াদের ইনফেক্ট করতে পারে, সংক্রমিত করতে পারে। এই পুরো প্রসেসটাকে আমরা বলে থাকি
লাইটিক চক্র, ব্যাকটেরিয়া সেল ওয়ালের লাইসিস হলো, ব্যাকটেরিয়া লাইসিস হলো, তাই লাইটিক চক্র এটাকে বলছি আমরা। এইভাবে একটি ব্যাকটেরিয়াকে ব্যবহার করে ফাজ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ বংশ বিস্তার করতে পারে। আরেকটি ঘটনা ঘটতে পারে এরপরেই, সেটা হচ্ছে যে এই ব্যাকটেরিয়ার কোষের মধ্যে প্রবেশ করার পরে ফাজ ব্যাকটেরিওফাজের যে ডিএনএ, সে নির্দিষ্ট উৎসেচকের সাহায্যে ব্যাকটেরিয়ার ডিএনএতে একটা কাট তৈরি করবে, একটা ছেদ তৈরি করার পরে ভাইরাসের ডিএনএটা সার্কুলার যেহেতু, তাতেও একটা ছেদ তৈরি হবে। তারপর ওই দুটো ওপেন এন্ড, অর্থাৎ এই ওপেন এন্ড এর সাথে এবং এই ওপেন এন্ড এর সঙ্গে লাইগেজ এনজাইমের সাহায্যে জুড়ে যাবে। তাহলে কি হলো, ভাইরাসের ডিএনএটি এখন ব্যাকটেরিয়ার ডিএনএর অংশে পরিণত হয়েছে। এই ডিএনএটাকে এখন আমরা প্রোফাজ বলবো। এবার ব্যাকটেরিয়া নর্মালি কালচার মিডিয়ামে হোক বা নেচারে হোক, তার রিপ্রোডাকশন হবে, তার সংখ্যা বাড়বে। সেটা দ্বিবিভাজনে আমরা ধরে নিলাম। দ্বিবিভাজন প্রক্রিয়ায় প্রথমে কি হয়, আমরা দুটো দিয়ে দেখাই। এটাতে প্রথমে যেটা হয় যে এই ব্যাকটেরিয়ার ভিতরে তার যে নিজস্ব ডিএনএ জিনোম, তার কপি হয় রেপ্লিকেশন পদ্ধতিতে। তো যখন রেপ্লিকেশন পদ্ধতিতে কপি হবে, গোটা ডিএনএটারই কপি হবে, এবং এর ডিএনএর মধ্যে এখন ভাইরাল ডিএনএ কিন্তু প্রোফাজ রূপে যুক্ত আছে। এরপর যখন সেল ডিভিশনটা কমপ্লিট হবে, অর্থাৎ মাঝে একটা ওয়াল তৈরি হবে, আলটিমেটলি দুটি সেল তৈরি হবে। আমরা দুটি দিয়েই বোঝাচ্ছি, আসলে কয়েক হাজার তৈরি হয়ে যেতে পারে অল্প সময়ের মধ্যে। এটা রিপ্রোডাকশন রেট, মিডিয়ামে পুষ্টিকর পদার্থ কেমন আছে, অনেক কিছুর উপর নির্ভর করে। আমরা দুটো দিয়েই বোঝাচ্ছি যে দুটো হচ্ছে মানে অনেক হতে পারে। তাহলে দুটো যদি তৈরি হয়, তাহলে দুটোর ক্ষেত্রেই তার জিনোমিক ডিএনএর মধ্যে ভাইরাল ডিএনএ কিন্তু যুক্ত হয়ে আছে। এবার যদি 2 থেকে 4, 4 থেকে 8, 16, 32 করে সংখ্যা অনেক বাড়তে থাকে, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এইরকম ঘটনা ঘটবে। এবার যেটা হতে পারে, এই যে ব্যাকটেরিয়াটি, এর ভেতরে ব্যাকটেরিয়াল ডিএনএ থেকে এনজাইমের সাহায্যে, বিক্রিয়ার সাহায্যে ভাইরাসের ডিএনএটি পৃথক হয়ে যেতে পারে, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, হয়ে আবার সার্কুলার হয়ে গেল। এর পরের ঘটনা আবার এইরকম, অর্থাৎ এরপর থেকে এইটি এদিকে, তার মানে এরপর এটা ঘটছিল, তারপর এটা, তারপর এটা, এখান থেকে এই দুটি তৈরি হচ্ছিল, এরপর এটা, এবং এরপর এটা আবার লাইটিক চক্রে প্রবেশ করলো, অর্থাৎ ভাইরাল ডিএনএর অনেকগুলো কপি তৈরি হলো, এনজাইম তৈরি করে ব্যাকটেরিয়া ডিএনএকে ধ্বংস করলো, করে আবার এই ঘটনা ঘটলো। তার মানে এটা একটা সেলে আমরা বোঝালাম, এরকম যদি কয়েক হাজার সেল তৈরি হয়, কয়েক হাজার সেলই আবার লাইটিক চক্রে প্রবেশ করছে। এই ঘটনাটাকে বলছি লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্রের পরিণতিতে কিন্তু লাইটিক চক্র হবেই। শুধু লাইটিক চক্র হতে পারে, লাইসোজেনিক চক্রও হতে পারে। আমরা গ্রিফিথের পরীক্ষার ক্ষেত্রে এই ঘটনা আমরা দেখতে পাবো। দুঃখিত, গ্রিফিথের পরীক্ষার ক্ষেত্রে না, আমরা হার্শে এবং চেজের পরীক্ষার ক্ষেত্রে এই ঘটনাটি দেখতে পাবো। হার্শে এবং চেজ তাদের পরীক্ষায় প্রমাণ করতে চেয়েছিলেন যে ডিএনএ আর প্রোটিন, এই দুটির মধ্যে কোনটি জেনেটিক ম্যাটেরিয়াল। এই জন্য তারা দুরকম তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করেছিলেন। একটি ফসফরাস, রেডিও অ্যাক্টিভ ফসফরাস 32P, রেডিও অ্যাক্টিভ ফসফরাস। আর একটা ব্যবহার করেছিলেন রেডিও অ্যাক্টিভ সালফার, অর্থাৎ 35S। এটা সালফারের রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, এটা ফসফরাসের রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। এখন তারা কেন সালফার আর ফসফরাসই ব্যবহার করলেন? এর আগে আমরা ফাজ ভাইরাসের গঠনের কথা উল্লেখ করেছিলাম, যে ভাইরাসের বাইরে একটি প্রোটিন নির্মিত ক্যাপসিড থাকছে এবং এর ভেতরে থাকছে তেজস্ক্রিয়, এর ভেতরে থাকছে ডিএনএ, নিউক্লিক অ্যাসিড। আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, আরএনএ ইত্যাদি। এখানে যেহেতু ডিএনএ আমরা আলোচনা করছি, ডিএনএর গঠনে ফসফরাস থাকাটা আবশ্যিক। তার কারণ ডিএনএর যে গঠনগত একক নিউক্লিওটাইড, তাতে কি আছে? নাইট্রোজেনাস বেস, ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড।
তাহলে ডিএনএর গঠনে ফসফেট থাকাটা মাস্ট, আবশ্যিক। কিন্তু ডিএনএর গঠনে কোথাও সালফার থাকে না। তো তারা কিছু ফাজ ভাইরাসের ডিএনএকে তেজস্ক্রিয়তার দ্বারা চিহ্নিত করতে চেয়েছেন বলে তারা 32P অর্থাৎ ফসফরাসের একটি তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করেছেন। সালফার ব্যবহার করলেন কেন? প্রোটিনের গঠনে যে অ্যামাইনো অ্যাসিডগুলি থাকে তার মধ্যে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড যেমন মিথিওনিন, সিস্টিন, এদের গঠনগত উপাদান হিসেবেই সালফার থাকে। তাহলে সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মিথিওনিন, সিস্টিন ইত্যাদি, এবং প্রোটিন গঠন করার জন্য এই অ্যামাইনো অ্যাসিডগুলি অংশগ্রহণ করে। সুতরাং অ্যামাইনো অ্যাসিডগুলি থাকার জন্য প্রোটিনে কিন্তু সালফার থাকবেই, কিন্তু প্রোটিনের গঠনে ফসফরাস থাকে না। তাই প্রোটিনকে যদি রেডিও অ্যাক্টিভলি লেবেল করতে হয়, তেজস্ক্রিয়তা দ্বারা চিহ্নিত করতে হয়, তাহলে সালফারের আইসোটোপ তারা ব্যবহার করেছিলেন, ঠিক সেই কারণেই। এখন আমরা দেখব এক্সপেরিমেন্টে কি হলো। প্রথমে দুটি মিডিয়াম, কালচার মিডিয়াম, তাতে তারা, আমরা এই কন্টেনারগুলো রাখবো না, জাস্ট সিম্পলি বোঝাই, এই সিম্পল কন্টেনার দিয়ে বোঝাই। ধরা যাক এটা একটা কন্টেনার, এটা আর একটা কন্টেনার। দুটিতে ইকোলাই এই ব্যাকটেরিয়া আছে। তো ইকোলাই আছে, অনেক সংখ্যায় আছে, আমরা একটা করে আঁকছি। এই কালচার মিডিয়ামে তারা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিলেন। একটিতে 32P প্রয়োগ করলেন, একটিতে 35S প্রয়োগ করলেন। দু রকম আইসোটোপ দুটিতে প্রযুক্ত হলো। কালচার মিডিয়ামে এই তেজস্ক্রিয় পদার্থ রয়েছে এবং এর মধ্যে ব্যাকটেরিয়ারাও রয়েছে, তারা বাড়ছে। সেই কালচার মিডিয়ামে দুটির ক্ষেত্রেই এবার হার্শে এবং চেজ যেটা করলেন, তারা ব্যাকটেরিওফাজ ফাজ ভাইরাস এর প্রবেশ ঘটালেন, নর্মাল ফাজ ভাইরাস। দুটিতেই স্বাভাবিক যে ফাজ ভাইরাস তার প্রবেশ ঘটালেন। ফাজ ভাইরাসের ডিএনএ এর ভেতরে আছে। এখন এই কালচার মিডিয়ামের ভেতরে ফাজ ভাইরাসরা যখন প্রবেশ করছে, ওরা ব্যাকটেরিয়ার ভেতরে নিজেদের ডিএনএ প্রবেশ করাচ্ছে। আমরা এর আগে লাইটিক চক্র পড়িয়েছি, সেখানে আলোচনা করেছি যে এর ভেতরে, ব্যাকটেরিয়ার ভেতরে ভাইরাস তার নিজের ডিএনএ পাঠিয়েছে। এখানেও তাই। ব্যাকটেরিয়ার ভেতরে ভাইরাস তার নিজস্ব ডিএনএ পাঠিয়েছে। আমরা ব্যাকটেরিয়ার ডিএনএটাকেও চিহ্নিত করে দিই, খুব এসেনশিয়াল নয় এখানে, তাও চিহ্নিত করে নিই, এটা ব্যাকটেরিয়ার ডিএনএ। যাই হোক, এবার লাইটিক চক্র যদি হতে হয়, তাহলে আমরা দুটির ক্ষেত্রে দেখি কি ঘটে। দুটির ক্ষেত্রেই কালচার মিডিয়ামে ব্যাকটেরিয়ারা রয়েছে, ভাইরাস তার ডিএনএ প্রবেশ করিয়েছে। এবার ডিএনএগুলির রেপ্লিকেশন পদ্ধতিতে অনেক কপি তৈরি হবে। এই কপি তৈরির সময় এই যে প্রথম যেখানে ফসফরাস দেওয়া হয়েছিল, সেইখানে ভাইরাস তার ডিএনএর কপি তৈরি করার সময় ওই তেজস্ক্রিয় ফসফরাস ব্যবহার করার জন্য ভাইরাসের ডিএনএগুলো হবে তেজস্ক্রিয় ডিএনএ। তার ফলে এখানে যে অপত্য ভাইরাস তৈরি হবে, সেই অপত্য ভাইরাসদের ভেতরে ডিএনএগুলি হবে তেজস্ক্রিয়। তার মানে এখানে যে অপত্য ডিএনএরা তৈরি হলো, মানে ব্যাকটেরিয়ার কোষকে ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, যে অপত্য ভাইরাসটা এখান থেকে বেরিয়ে আসছে, সেই অপত্য ভাইরাসরা প্রত্যেকে তেজস্ক্রিয়তার দ্বারা চিহ্নিত হবে। কিভাবে তেজস্ক্রিয়তা দ্বারা চিহ্নিত হবে? না, তাদের ডিএনএ হবে তেজস্ক্রিয়। এখান থেকে যে অপত্য ফাজরা বেরিয়ে এলো, মানে কন্টেনারের মধ্যেই থাকছে তারা অবশ্যই, তো তাদের ভেতরে আসছে তেজস্ক্রিয়তা, অর্থাৎ এদের ডিএনএ হচ্ছে তেজস্ক্রিয়। আর দ্বিতীয় কন্টেনারে কি ঘটছে, সেখানেও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ভাইরাসটা যখন বেরিয়ে আসছে, ভাইরাসের ডিএনএ গুলি অতেজস্ক্রিয় থাকছে। কারণ
এই মিডিয়ামে দেওয়া হয়েছিল সালফার, আর সালফার প্রোটিনের উপাদান, আর ক্যাপসিড যেহেতু প্রোটিন দিয়ে তৈরি তাই এখানে ভাইরাসের ক্যাপসিডগুলি হচ্ছে তেজস্ক্রিয়। কেন আরেকবার বলে দিই, যেহেতু ডিএনএ তে ফসফরাস থাকে, সালফার থাকে না, তাই এইখানে মিডিয়ামে ফসফরাস দেয়া হয়েছিল, অর্থাৎ এই মিডিয়ামে ফসফরাস আছে এবং ব্যাকটেরিয়ার ভেতরেও ফসফরাস আছে। তাহলে এই তেজস্ক্রিয় ফসফরাস ব্যবহার করে রেপ্লিকেশন যখন হলো, তখন প্রতিটি ভাইরাস, অপত্য ভাইরাস, তার ডিএনএর মধ্যে সেই তেজস্ক্রিয় ফসফরাস থাকার জন্য এই ডিএনএগুলি হলো তেজস্ক্রিয় ডিএনএ। অন্য ক্ষেত্রে এতে যেহেতু মাধ্যমে সালফার দেওয়া ছিল, তেজস্ক্রিয় সালফার ব্যাকটেরিয়ার ভেতরেও আছে, এর সেলের ভেতরেও তেজস্ক্রিয় সালফার আছে। এখানেও ব্যাকটেরিয়ারা তাদের রেপ্লিকেশন পদ্ধতিতে ডিএনএর কপি তৈরি করেছে, কিন্তু যেহেতু সালফার ডিএনএর উপাদান নয়, তাই এদের যে অপত্য ভাইরাসটা তৈরি হলো তাদের ডিএনএর মধ্যে সালফার যায়নি, তেজস্ক্রিয় সালফার যায়নি, নর্মাল ফসফরাস আছে, তেজস্ক্রিয় ফসফরাসও নয়, তাই সেগুলো ডিএনএগুলো তেজস্ক্রিয় নয়। কিন্তু এদিকে এই ডিএনএকে ঘিরে যে ক্যাপসিড তৈরি হলো, সেই ক্যাপসিড প্রোটিন দিয়ে, আর প্রোটিনের মধ্যে সালফার থাকে। এই মিডিয়ামে যেহেতু তেজস্ক্রিয় সালফার আছে, তাই এই ভাইরাসটা তাদের ক্যাপসিড তৈরি করার জন্য, ওই প্রোটিন তৈরি করার জন্য তেজস্ক্রিয় সালফার ব্যবহার করেছে। তাই ওর বাইরের যে ক্যাপসিড, প্রোটিন নির্মিত ক্যাপসিড, সেটা এখন তেজস্ক্রিয় সালফারযুক্ত হওয়ায় প্রোটিন হয়েছে তেজস্ক্রিয়। এবার এই ব্যাকটেরিয়া, এই ভাইরাসদের দ্বারা এরকম তেজস্ক্রিয় মাধ্যমে নয়, সাধারণ স্বাভাবিক মাধ্যমে বেড়ে ওঠা কিছু ইকোলাই ব্যাকটেরিয়াকে ইনফেক্টেড করানো হলো। তার মানে এবার আলাদা কন্টেনারে নর্মাল মাধ্যম, মিডিয়াম, তাতে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াদের আলাদা আলাদা কন্টেনারে এই ভিন্ন ভিন্ন দুরকম ফাজ ভাইরাস দ্বারা ইনফেক্টেড করানো হলো বা সংক্রমিত করানো হলো। এক্ষেত্রেও তাই, এই কন্টেনারে ব্যাকটেরিয়াদের এই ভাইরাস দ্বারা ইনফেক্ট করানো হলো, সংক্রমিত হলো। সংক্রমণ যখন ঘটবে, একটা নির্দিষ্ট সময় 10 মিনিট মতন রাখা হবে, তাতে কি হবে, কন্টেনারে যে ব্যাকটেরিয়ারা আছে সেই ব্যাকটেরিয়াদের ভেতরে ভাইরাসটা নিজেদের ডিএনএ প্রবেশ করাবে, মানে এখানে এরা এসে যুক্ত হয়েছে, এদের তেজস্ক্রিয় ডিএনএ এর ভেতর প্রবেশ করিয়েছে। ঠিক আছে, আগে এখানে দেখাই, স্টেপ জাম্প করব না। এখানে ভাইরাস প্রবেশ করছে, ব্যাকটেরিয়ার ডিএনএ, এখানে ভাইরাসটা তাদের ডিএনএ প্রবেশ করিয়েছে ভেতরে। বাইরে তখন জাস্ট ক্যাপসিডটা পড়ে রয়েছে, যেটা এখন ব্ল্যাঙ্ক, কোনো ডিএনএ এর ভেতর নেই। এখানেও তাই, প্রথমে ভাইরাস এসে বসছে, ভাইরাসের ডিএনএ এখানে অতেজস্ক্রিয়, কিন্তু ভাইরাসের যে ওপরের খোলসটা মানে ক্যাপসিড, সেটা তেজস্ক্রিয়। ব্যাকটেরিয়ার নিজের ডিএনএ ছিল। এরপরে ব্যাকটেরিয়া, ভাইরাস, তেজস্ক্রিয় ভাইরাস, এখানে তার ডিএনএ যেটা প্রবেশ করেছে সেটা অতেজস্ক্রিয়। এর ভেতরে ডিএনএ রয়েছে, এখানেও তাই। বাইরে যেটা রয়েছে এখানে, বাইরে ক্যাপসিড, সেটা তেজস্ক্রিয়। এখন এই অবস্থায় আমরা যদি, মানে এখানে যেটা ওরা ক্রিয়েট করেছেন, এরপর এটাকে আলাদা টেস্ট টিউবে এটাকে নেওয়া হলো, এই পুরো সলিউশন কালচার মিডিয়াম থেকে নেওয়া হলো, এখানেও সলিউশন নেওয়া হলো। এখানে তার মানে সলিউশনে কি আছে, এমন ব্যাকটেরিয়া যার গায়ে ক্যাপসিড, অতেজস্ক্রিয় ক্যাপসিড লেগে আছে, আর ভেতরে আছে ভাইরাসের তেজস্ক্রিয় ডিএনএ। এখানেও তাই, ব্যাকটেরিয়ার গায়ে এই সলিউশন নেওয়া হলো, তার ব্যাকটেরিয়ার গায়ে ওখানে ক্যাপসিড লেগে আছে, কিন্তু ক্যাপসিড তেজস্ক্রিয় আর ভেতরের ভাইরাসের ডিএনএ অতেজস্ক্রিয়। এইবার এই দুটোকে ব্লেন্ডিং করা হলো, ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ডিং করা হলো। করা হলে কি হয়, ভাইরাসের সঙ্গে, মানে ব্যাকটেরিয়ার সঙ্গে যুক্ত ভাইরাসের যে
ঘোস্ট যেটাকে বলছি আমরা এখন ক্যাপসিড, সেগুলো পৃথক হয়ে গেল, যুক্ত হয়েছিল, ব্লেন্ডিংয়ের ফলে আলাদা হয়ে গেল। এরপর করা হবে সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউজ মেশিনে গিয়ে তীব্র বেগে ঘোরানো হবে। ঘোরানো হলে ব্যাকটেরিয়াগুলো যে সেল আকারে বড়, তারা থিতিয়ে পড়বে টেস্ট টিউবের নিচে, আর ওপরে যে সুপারন্যাট্যান্ট ভাসবে। এখানে আমরা সেন্ট্রিফিউগেশনের পরে যেটা পাবো, আমরা এই নিচে ব্যাকটেরিয়াদের পাবো, নিচে পাবো ব্যাকটেরিয়াদের, আর ওপরে পাবো আমরা সুপারন্যাট্যান্ট। নিচেটাকে হচ্ছে পেলেট, উপরটা সুপারন্যাট্যান্ট। এটা সুপারন্যাট্যান্ট, এর মধ্যে ভাইরাসের ক্যাপসিড আছে। আর এখানে নিচে পাবো থিতিয়ে পড়া ব্যাকটেরিয়াদের, পেলেট যেটাকে বলছি, থিতিয়ে পড়া অংশ, তাতে আমরা ব্যাকটেরিয়াদের পাবো। আর ওপরে যে সুপারন্যাট্যান্ট, সেই সুপারন্যাট্যান্টে ভাইরাসের ক্যাপসিড পাবো। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, নিচে যে পেলেট তাতে রেডিও অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, ওপরে সুপারন্যাট্যান্ট বা তরল, তার যে তরলটা রয়েছে ওপরে, তাতে আমরা তেজস্ক্রিয়তা পাচ্ছি না। কিন্তু এই টেস্ট টিউবে নিচে পেলেটে আমরা তেজস্ক্রিয়তা পাচ্ছি না, ওপরে সুপারন্যাট্যান্টে তেজস্ক্রিয়তা পাচ্ছি। কারণ সুপারন্যাট্যান্ট তাতে হালকা ক্যাপসিডগুলো ভাসছে, ক্যাপসিডগুলি তেজস্ক্রিয়। এইখানে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ভেতর ঢুকে গেছে, সেই ব্যাকটেরিয়াটা নিচে থিতিয়ে পড়েছে, তাদের মধ্যে তেজস্ক্রিয় ডিএনএ আছে, তাই নিচে তেজস্ক্রিয়তা। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ভাইরাসের ডিএনএ, তেজস্ক্রিয় ডিএনএ যেহেতু ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করেছে, তাই নিচে পেলেট তেজস্ক্রিয় দেখাচ্ছে, তেজস্ক্রিয়তা দেখাচ্ছে। তার মানে ভাইরাস তার ডিএনএকেই ব্যাকটেরিয়ার ভেতর প্রবেশ করিয়ে তারপর লাইটিক চক্রের মাধ্যমে অপত্য সৃষ্টি করে। তাহলে ডিএনএই প্রজননিক বস্তু। এখানে যদি প্রোটিন প্রজননিক বস্তু হতো, তাহলে এখানে ক্যাপসিড বাইরে পড়ে থাকতো না, বাইরে তেজস্ক্রিয়তা থাকতো না। বাইরে রয়েছে, ব্যাকটেরিয়ার কোষের ভেতরে প্রবেশ করেনি। তার মানে প্রোটিন যেটা বাইরে ক্যাপসিড গঠন করছে, সেই প্রোটিন কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে আচরণ করছে না, করছে কে? ডিএনএ। হার্শে এবং চেজ তাদের এই পরীক্ষার মাধ্যমে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, এটা নিশ্চিতভাবে প্রমাণ করেছিলেন।